রান্নাঘরের একটা খুব সাধারণ ননস্টিক কড়াই যখন আমরা ডিম ভাজি তখন বাতাসে এমন একটা গন্ধহীন গ্যাস ছড়িয়ে পড়ে যেটা আমাদের মানুষের হয়তো কোনো ক্ষতি করে না। হ্যাঁ, আমরা টেরই পাই না বলতে গেলে। একদম। কিন্তু জানেন কি, পাশের ঘরে থাকা একটা ককাটিয়েল পক্ষের জন্য সেই একই গ্যাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আক্ষরিক অর্থেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বাপরে, কয়েক সেকেন্ডের মধ্যে? বিষয়টা সত্যি ভয়ঙ্কর। ভীষণ ভয়ঙ্কর। আর আজকের এই গভীর আলোচনায় এরকমই অনেকগুলো চোখ কপালে তুলে দেওয়ার মতো তথ্য উঠে আসবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকের আলোচনাটা সত্যি খুব স্পেশাল হতে যাচ্ছে। ঠিক বলেছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটা নতুন ককাটিয়েল পাখির জন্য নিখুঁত বাসস্থান বা খাঁচা তৈরি করা। মানে শুধু একটা খাঁচা কিনে আনা নয়, তাই তো? একদমই না। আর এই পুরো আয়োজনের জন্য আমরা সমস্ত তথ্য সংগ্রহ করেছি কলকাতার বারাসাত ভিত্তিক একটা খুব জনপ্রিয় এক্সোটিক বার্ড ব্লগ থেকে। ব্লগটার নাম বিকিজ অ্যাভিয়ারি। ও আচ্ছা, হ্যাঁ, ওদের ওখানে পাখির যত্ন নিয়ে দারুণ সব গাইড দেওয়া থাকে। ঠিক। তো আজকের লক্ষ্যটা বাজার থেকে স্রেফ একটা লোহার খাঁচা কিনে আনার নিয়মকানুন মুখস্থ করা নয়, বরং একটা অতি বুদ্ধিমান আর সংবেদনশীল প্রাণীর জন্য বৈজ্ঞানিক দিক থেকে একটা আদর্শ পরিবেশ কিভাবে ডিকোড করা যায় সেটাই আমরা বোঝার চেষ্টা করব। মানে ব্যাপারটা শুধু লোহার শিক দেওয়া একটা বাক্স কেনার মধ্যে সীমাবদ্ধ নেই। একদমই। আমি তো বলবো এটা হলো অন্য গ্রহের মতো আচরণ করা একটা ছোট্ট রুমমেটের জন্য আস্ত একটা স্মার্ট হোম ডিজাইন করার মতো ব্যাপার। স্মার্ট হোমের ধারণাটা এখানে খুব প্রাসঙ্গিক, জানেন? কারণ একটা পাখিকে যখন প্রাকৃতিক পরিবেশ থেকে মানুষের ঘরে আনা হয়, তার পুরো পৃথিবীটাই কিন্তু বদলে যায়। হ্যাঁ, তা তো বটে। মানে তার জন্য ঘরের ভেতরেই একটা সম্পূর্ণ নতুন জগৎ তৈরি করতে হয়। আর ককাটিয়েলের মতো পাখির ক্ষেত্রে এই জগৎটা যদি তাদের প্রাকৃতিক প্রবৃত্তিগুলোর সাথে খাপ না খায়, তাহলে নিশ্চয়ই মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে। ঠিক তাই। প্রভাবটা কেবল শারীরিক নয়, বরং মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মকভাবে পড়ে। বুঝতে পারছি। তো যে কোনো বাড়ি ডিজাইন করার আগে আমরা যেমন ফ্লোর প্ল্যান ঠিক করি, খাঁচার ক্ষেত্রেও তো আকার নির্ধারণ করাটা প্রথম ধাপ হওয়া উচিত, তাই না? একদম। সাইজটাই সবচেয়ে আগে ম্যাটার করে। তো বিকিজ অ্যাভিয়ারির গাইড অনুযায়ী একটা ককাটেলিয়ার জন্য খাঁচার ন্যূনতম মাপ হওয়া উচিত 24 ইঞ্চি চওড়া, 18 ইঞ্চি গভীর আর 24 ইঞ্চি উঁচু। আর যদি পাখি দুটো হয়, তাহলে মাপটা বেড়ে দাঁড়াবে 36 ইঞ্চি চওড়া, 24 ইঞ্চি গভীর আর 36 ইঞ্চি উঁচু। কিন্তু এখানে একটা খুব নির্দিষ্ট পরিমাপের কথা বলা হয়েছে। কোন বিষয়টা? খাঁচার দুটো শিকের মাঝখানের ফাঁকা জায়গা, মানে বার স্পেসিং, কোনোভাবেই নাকি আধা ইঞ্চি বা হাফ ইঞ্চির বেশি হওয়া যাবে না। এই নিয়মটা এত কড়াকড়িভাবে মানার কারণ কি? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এর পেছনের কারণটা সরাসরি পাখির শারীরিক গঠন আর তাদের কৌতূহলী স্বভাবের সাথে যুক্ত। কৌতূহলী স্বভাব মানে ককাটেলরা যে কোনো ছোট ফাঁক ফুকুর পেলেই সেখানে মাথা ঘুলিয়ে বাইরে কি আছে সেটা দেখতে চায়। ও আচ্ছা। হ্যাঁ, এখন খাঁচার শিকের ফাঁক যদি আধা ইঞ্চির বেশি হয়, তবে তাদের মাথাটা অনায়াসে শিকের বাইরে চলে যাবে। কিন্তু আসল বিপত্তিটা ঘটে মাথাটা ভেতরে টেনে আনার সময়। কেন? আটকে যায় নাকি? ঠিক তাই। তাদের ঘাড়ের গঠন আর পালকের বিন্যাস অনেকটা তীরের ফলার মতো কাজ করে। তীরের ফলা মানে সামনের দিকে যেতে বাধা নেই, কিন্তু হ্যাঁ, পেছনের দিকে টান দিলেই পালকগুলো ফুলে উঠে শিকের সাথে একেবারে আটকে যায়। তখন তারা কোনোভাবেই মাথা বের করতে পারে না। বাপরে, এটা তো মারাত্মক বিপদ। ভীষণ। ছটফট করতে গিয়ে ঘাড়ের হাড় ভেঙে বা শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু পর্যন্ত ঘটে। উফ, শুনি ভয় লাগছে। আচ্ছা, সোর্স মেটেরিয়ালে খাঁচার চওড়া মাপটা বোঝানোর জন্য একটা সুন্দর টেস্টের কথা বলা হয়েছে, যাকে বলা যায় 24 ইঞ্চি হাত ছড়ানোর টেস্ট। হ্যাঁ, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মানে একজন মানুষ যদি তার দুটো হাত দুই পাশে পুরোপুরি ছড়িয়ে দেয়, ঠিক ততটুকু জায়গায় একটা ককাটেল পাখির দুটো ডানা মেলার জন্য প্রয়োজন, যাতে ওড়ার সময় শিকের সাথে ডানার ধাক্কা না লাগে। একদম সঠিক হিসাব। কিন্তু আমার এখানে একটা যৌক্তিক খটকা লাগছে। ককাটেল তো এমনিতে আকারে বেশ ছোট একটা পাখি। হ্যাঁ, তা তো বটে। তাহলে এত চওড়া জায়গা নষ্ট করার কি দরকার? আজকালকার ছোট ফ্ল্যাট বাড়িগুলোতে জায়গা বাঁচাতে তো চওড়া খাঁচার বদলে বহুতল ভবনের মতো লম্বাটে খাঁচা কেনাই বেশি সুবিধাজনক। লম্বা খাঁচা কেন পাখির জন্য উপযুক্ত নয়? এটা আসলে একটা খুব সাধারণ ভুল ধারণা। মানুষ সবকিছু নিজের মতো করে চিন্তা করে, তো তাই ভাবে বহুতল ভবন মানুষের জন্য ঠিক, যখন পাখির জন্যও ঠিক হবে। হ্যাঁ, ঠিক এই লজিকটাই তো মাথায় আসে। কিন্তু পাখিদের ওড়ার মেকানিজম সম্পূর্ণ ভিন্ন।
ককাটিলরা প্রাকৃতিক পরিবেশে সমান্তরালভাবে বা সামনের দিকে ওড়ে। ও মানে তারা হেলিকপ্টারের মতো সোজা ওপরের দিকে ওঠে না? একদমই না, তারা বিমাবির মতো ডানা মেলে সামনের দিকে উড়ে যায়। তাই একটা খাঁচা যদি লম্বায় 10 ফুটও হয়, সেই উচ্চতা তাদের কোনো কাজেই আসবে না। আচ্ছা, তার মানে তাদের এই পাশ থেকে ও পাশে ওড়ার জায়গা দরকার। ঠিক তাই, সংকীর্ণ বা ছোট খাঁচায় থাকলে তাদের এই অনুভূমিক চলাফেরা বাধাগ্রস্ত হয়, আর এই অবরুদ্ধ অবস্থা তাদের ভেতরে প্রচণ্ড মানসিক হতাশা তৈরি করে। মানসিক হতাশা থেকে কি কোনো বড় সমস্যা হতে পারে? হ্যাঁ, এই স্ট্রেস থেকে এক ধরনের চরম উদ্বেগের জন্ম নেয়, যার ফলে তারা নিজেদের শরীর থেকে নিজেরাই পালক ছিঁড়তে শুরু করে। সিরিয়াসলি? নিজের পালক নিজে ছিঁড়ে ফেলে? হ্যাঁ, এটা অনেকটা মানুষের অতিরিক্ত দুশ্চিন্তায় নখ কামড়ানোর মতো একটা অভ্যাসের চরম রূপ। অনেক সময় তারা আক্রমণাত্মকও হয়ে ওঠে। বাপরে, খাঁচার আকৃতি যে সরাসরি পাখির মানসিক স্বাস্থ্যের সাথে যুক্ত তা তো ভাবাই যায় না। সত্যি তাই। তো আকৃতি বা ফ্লোর প্ল্যান তো বোঝা গেল, কিন্তু খাঁচাটা কি দিয়ে তৈরি হচ্ছে সেটা তো আরো বড় একটা ফ্যাক্টর, তাই না? একদম। উপাদান নির্বাচন করাটা আক্ষরিক অর্থেই জীবন মরণের বিষয়। সোর্স পরিষ্কার বলছে যে সেরা অপশন হলো স্টেনলেস স্টিল, যেটা 15 বছরের বেশি টিকতে পারে। এছাড়া নন টক্সিক পাউডার কোটেড স্টিলও চলবে। হ্যাঁ, এগুলো বেশ নিরাপদ। কিন্তু সবচেয়ে বিপজ্জনক অপশনগুলোর তালিকায় আছে জিঙ্ক বা গ্যালভানাইজড মেটাল, কাঠের খাঁচা আর গোলাকার খাঁচা। এই জায়গাটা খুব সাবধানে বুঝতে হবে। হ্যাঁ, আর এখানেই খাঁচা কেনার সময় একটা ছোট্ট কিন্তু দারুণ কার্যকরী ম্যাগনেট টেস্ট বা চুম্বক পরীক্ষার কথা বলা হয়েছে। চুম্বক পরীক্ষা, এটা কিন্তু খুব জরুরি একটা হ্যাক। হ্যাঁ, দোকানে গেলে সাথে একটা ছোট্ট চুম্বক নিয়ে যাওয়া উচিত। যদি চুম্বক খাঁচার শিকে আটকে যায়, তবে বুঝতে হবে সেটা আসল স্টেনলেস স্টিল নয়। ঠিক, বাজারে অনেক সময় সাধারণ লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিয়ে স্টেনলেস স্টিল বলে চালিয়ে দেওয়া হয়। তো কিন্তু একটা পাখির জন্য সাধারণ লোহার খাঁচা বা জিঙ্কের প্রলেপ দেওয়া খাঁচা এতটা বিপজ্জনক কেন হবে? এর কারণ লুকিয়ে আছে তাদের প্রাকৃতিক অভ্যাসের মধ্যে। পাখিদের, বিশেষ করে ককটিয়লদের ঠোঁট আসলে তাদের তৃতীয় হাতের মতো কাজ করে। তৃতীয় হাত মানে তারা ঠোঁট দিয়ে সবকিছু ধরে? হ্যাঁ, তারা শুধু ওড়ে না, ঠোঁট দিয়ে খাঁচার শিক কামড়ে ধরে বিয়ে বেয়ে ওপরে ওঠে। আর যে কোনো কিছুর স্বাদ বা টেক্সচার বোঝার জন্য তারা সবকিছু চিবায়। ও আচ্ছা, তার মানে খাঁচার শিকও চিবায়? ঠিক ধরেছেন। যখন তারা জিঙ্ক বা গ্যালভানাইজড মেটালের শিক কামড়ায়, তখন সেই ধাতুর ক্ষুদ্র কণা তাদের পেটে চলে যায়, আর জিঙ্ক সরাসরি পাখির স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ করে। এটাকে কি হেভি মেটাল পয়জনিং বলে? একদম। এটা কোনো তাৎক্ষণিক মৃত্যু ঘটায় না, বরং এটা একটা স্লো পয়জন। ধীরে ধীরে শরীরে বিষ জমতে থাকে, যার ফলে খিঁচুনি, বমি আর শেষ পর্যন্ত মৃত্যু হয়। বাপরে, মানুষের জন্য যে ধাতু এত নিরাপদ, পাখির জন্য তা রীতিমতো স্নায়বিক বিষ। আচ্ছা, কাঠের খাঁচার ক্ষেত্রেও তো একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, বিশেষ করে কলকাতার মতো চরম আর্দ্র আবহাওয়ায় কাঠের খাঁচা মারাত্মক ক্ষতিকর। কারণ বর্ষাকালে কাঠ তো প্রচুর আর্দ্রতা শুষে নেয়। ঠিক, আর ওই স্যাঁতসেঁতে কাঠের খাঁজগুলোর ভেতরে লাখ লাখ ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস জন্মায়, যা পাখির শ্বাসতন্ত্র ধ্বংস করে দেয়। আর গোলাকার খাঁচার ব্যাপারটা তো মনস্তাত্ত্বিক দিক থেকে আরও অদ্ভুত লাগলো আমার কাছে। হ্যাঁ, গোলাকার খাঁচা পাখিদের মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। কেন বলুন তো? কারণ বৃত্তাকার খাঁচায় কোনো কোণ থাকে না। বন্য পরিবেশে যে কোনো শিকারী প্রাণীর হাত থেকে বাঁচার জন্য পাখিরা স্বভাবতই একটা নিরাপদ কোণ খোঁজে। ও মানে কোণে থাকলে পেছনের দিকটা দেওয়াল দিয়ে সুরক্ষিত থাকে। একদম ঠিক। তখন তারা শুধু সামনের দিকটা নজর রাখলেই হয়। এতে তাদের স্নায়ু শান্ত থাকে। কিন্তু গোলাকার খাঁচায় তো পিঠ ঠেকানোর কোনো জায়গা নেই। ঠিক তাই। তখন তাদের মনে হয় যে কোনো দিক থেকে আক্রমণ আসতে পারে। এই সার্বক্ষণিক নিরাপত্তাহীনতা তাদের সবসময় একটা বিভ্রান্ত অবস্থায় রাখে। এই অতিরিক্ত সতর্ক অবস্থা পাখির আয়ু পর্যন্ত কমিয়ে দিতে পারে। একটা নিরাপদ কোণ না থাকা যে এত বড় চাপের কারণ হতে পারে, ভাবলেই অবাক লাগে। এটাই আসলে পাখিদের মনস্তত্ত্ব। তো খাঁচার বাইরের কাঠামো আর উপাদান তো সুরক্ষিত হলো, এবার ভেতরের সাজসজ্জা বা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, ভেতরের পরিবেশটাও সমান গুরুত্বপূর্ণ। গাইডে বলা হয়েছে খাঁচার ভেতরে বসার ডাল বা পর্চ, খাবারের বাটি আর খেলনার একটা বিজ্ঞানসম্মত বিন্যাস থাকা দরকার। একদম।
সাধারণত খাঁচা কিনলে ভেতরে যে একই রকম মসৃণ প্লাস্টিকের ডাল দেওয়া থাকে সেগুলো নাকি কখনই ব্যবহার করা উচিত নয়। এর বদলে আম বা জাভা কাঠের প্রাকৃতিক এবড়োখেবড়ো ডাল ব্যবহার করতে হবে। এটা খুব খুব জরুরি একটা পয়েন্ট। কিন্তু প্লাস্টিকের মসৃণ ডালে বসলে পাখির কি এমন ক্ষতি হতে পারে? ক্ষতিটা হয় পাখির পায়ের অস্থিসন্ধিতে বা জয়েন্টে। পাখিদের পায়ের গঠন এমন যে ডালে বসলে পেশিগুলো একটা বিশেষ মেকানিজমে ডালটাকে লক করে ফেলে, মানে শক্ত করে আঁকড়ে ধরে। হ্যাঁ, এখন ডালটা যদি মসৃণ প্লাস্টিকের হয় তবে দিনের পর দিন পায়ের ঠিক একই বিন্দুতে সমপরিমাণ চাপ পড়তে থাকে। ও আচ্ছা, প্রাকৃতিক পরিবেশে তো ডালগুলো নানা রকম আকারের হয়। পেশি অবশ হতে শুরু করে। তাহলে তো আর্থ্রাইটিস বা বাতের ব্যথাও হতে পারে। একদম, কার্টিলেজ ক্ষয়ে যায়, বাতের ব্যথা হয়, অনেক সময় পায়ের তলায় ঘা হয়ে যায়, যাকে বাম্বেল ফুট বলা হয়। তাই প্রাকৃতিক অ্যাব্রোখ্যাব্রো ডাল আর নখ ঘষার জন্য একটা সিমেন্টের পার্চ রাখাটা অপরিহার্য। পায়ের পেশি সচল রাখার এত নিখুঁত মেকানিজম। আচ্ছা, বাটি রাখার ক্ষেত্রেও তো একটা সুন্দর 3 বাউল রুল বা 3টি বাটির নিয়মের কথা বলা হয়েছে। হ্যাঁ, শুকনো খাবার, তাজা ফলমূল আর জলের জন্য আলাদা 3টে বাটি। আর বাটিগুলো নাকি কোনোভাবেই বসা ডালের ঠিক নিচে রাখা যাবে না। তা তো বটেই, নইলে পাখির বিষ্ঠা বা মল সোজা খাবারে গিয়ে পড়বে। ঠিক। আর প্লাস্টিকের বদলে স্টিলের বাটি ব্যবহার করতে হবে, কারণ প্লাস্টিকের স্ক্র্যাচের ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। একদম নিখুঁত পয়েন্ট। আচ্ছা, এবার একটু খেলনার কথায় আসি। সোর্স বলছে খাঁচায় মাত্র 2 বা 3টে খেলনা রাখাই যথেষ্ট। হ্যাঁ, এর বেশি একেবারেই দরকার নেই। কিন্তু ধরুন কেউ যদি তার পাখিকে খুব ভালোবাসে আর তার সামর্থ্যও থাকে, সে তো চাইবে খাঁচা ভর্তি করে নানা রঙের খেলনা দিতে। বেশি খেলনা দিলে সমস্যা কোথায়? সমস্যাটা লুকিয়ে আছে পাখির মনস্তত্ত্বে। বিজ্ঞানের ভাষায় একে বলে সেন্সরি ওভারলোড। সেন্সরি ওভারলোড ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। খাঁচার ভেতর প্রচুর খেলনা ঝোলালে প্রথমত পাখির ওড়ার জায়গা কমে যায়, আর দ্বিতীয়ত ককাটিলস হলো প্রে অ্যানিমাল বা শিকার হওয়া প্রাণী। মানে তারা সবসময় ভয়ে ভয়ে থাকে। হ্যাঁ, তাদের মস্তিষ্ক সবসময় চারপাশ স্ক্যান করে বিপদের সংকেত খোঁজে। চারপাশ থেকে খুব বেশি রঙিন ঝুলন্ত জিনিস তাদের স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ ফেলে। ও, তার মানে অতিরিক্ত খেলনা তাদের আনন্দ দেওয়ার বদলে উল্টে খিটখিটে করে তোলে। ঠিক তাই, খাঁচায় মাত্র 2 বা 3টে খেলনা, যেমন একটা দোলনা আর চিবানোর কাঠের খেলনা, এটাই যথেষ্ট। সবচেয়ে ভালো হয় যদি প্রতি সপ্তাহে খেলনাগুলো একটু পাল্টে দেওয়া যায়। দারুণ আইডিয়া। তার মানে ভালোবাসা দেখাতে গিয়ে পাখির নিজস্ব স্পেস কেড়ে নেওয়া চরম বোকামি। একদম। এবার খাঁচার অবস্থানের বিষয়ে আসা যাক। খুব সুন্দর করে সাজানো খাঁচাও তো সম্পূর্ণ মূল্যহীন হয়ে যাবে যদি তা ঘরের ভুল জায়গায় রাখা হয়। লোকেশনটা ভীষণ ক্রুশাল একটা ব্যাপার। গাইড অনুযায়ী খাঁচা রাখার সেরা জায়গা হলো লিভিং রুম বা বসার ঘর, যেখানে মানুষের যাতায়াত আছে। কারণ ককাটিয়েলরা ভীষণ সামাজিক প্রাণী। হ্যাঁ, ওরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে। আর খাঁচা মাটি থেকে অন্তত 3-4 ফুট উঁচুতে রাখতে হবে। খাঁচার অন্তত 1 বা 2 দিক যেন দেওয়াল ঘেঁষে থাকে। ওই যে কোণের ব্যাপারটা বলছিলাম, দেয়াল ঘেঁষে থাকলে তারা নিরাপদ বোধ করে। হ্যাঁ ঠিক, কিন্তু এর চেয়েও বড় কথা হলো খাঁচা কোথায় রাখা যাবে না। সরাসরি এসির বাতাসের নিচে, স্যাঁতসেঁতে বাথরুমে বা খোলা বারান্দায় রাখা বিপজ্জনক। খোলা বারান্দায় তো কলকাতার রোদে হিট স্ট্রোক হতে পারে। তাছাড়া মশা আর বন্য পাখির থেকে বার্ড ফ্লু ছড়ানোর ঝুঁকি থাকে। একদমই তাই। কিন্তু এসবের বাইরে রান্নাঘরের ব্যাপারটা সবচেয়ে ভয়ঙ্কর। সোর্সে স্পষ্ট বলা হয়েছে রান্নাঘর হচ্ছে পাখিদের জন্য একটা নীরব ঘাতক। হ্যাঁ, যে বিষয়টা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম। ওই যে ননস্টিক প্যান বা কড়াই গরম করলে যে টেফলন গ্যাস বেরোয়, মানুষের জন্য গন্ধহীন একটা সাধারণ গ্যাস, পাখির জন্য এতটা মারাত্মক কিভাবে হতে পারে? এটা নতুন পাখি পালকদের জন্য সবচেয়ে কম জানা কিন্তু সবচেয়ে মারাত্মক একটা তথ্য। এর উত্তর লুকিয়ে আছে পাখির ফুসফুস বা শ্বাসযন্ত্রের অসাধারণ গঠনে। তাদের শ্বাসযন্ত্র কি মানুষের চেয়ে আলাদা? বহু গুণ বেশি কার্যকর। ওড়ার জন্য তো প্রচুর শক্তির প্রয়োজন হয়, আর তার জন্য দরকার নিরবিচ্ছিন্ন অক্সিজেন। তাই পাখিদের ফুসফুসের সাথে এয়ার স্যাক বা বায়ুথলি যুক্ত থাকে। আচ্ছা। যেটা শরীরে বাতাস চলাচলের একটা একমুখী বা ইউনিডাইরেকশনাল প্রবাহ তৈরি করে। মানে শ্বাস নেওয়া আর ছাড়া উভয় সময়ই তারা অক্সিজেন গ্রহণ করতে পারে। বাপরে, মানে ওদের ফুসফুস ডাবল ডিউটি পালন করে। একদম।
আর এই অতিরিক্ত কার্যক্ষমতার কারণেই বাতাসে সামান্য বিষাক্ত গ্যাস থাকলেও তা মানুষের চেয়ে অনেক দ্রুত পাখির রক্তে মিশে যায়। তার মানে টেফলন গ্যাসও? হ্যাঁ, প্যান গরম করলে যে পিটিএফই গ্যাস বেরোয় তা ফুসফুসে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যে রক্তক্ষরণ শুরু করে দেয়। একে বলে টেফলন টক্সিসিটি। উফ, মানুষ হয়তো টেরই পেল না, কিন্তু পাশের ঘরে থাকা পাখির ফুসফুস ততক্ষণে বিকল হয়ে গেছে। এটাই সবচেয়ে মর্মান্তিক দিক। শ্বাসযন্ত্রের এই মেকানিজমটাই শেষ পর্যন্ত তাদের এত দুর্বল করে তোলে। এবার আবহাওয়া আর সময়ের পরিবর্তনে পাখির রুটিন নিয়ে আলোচনা করা যাক। হ্যাঁ, পরিবেশ মানে তো শুধু ঘর নয়, বাইরের আবহাওয়াও বটে। কলকাতার গরমে দিনে অন্তত 2 বার খাঁচার জল পাল্টানো বাধ্যতামূলক, কারণ গরম জলে দ্রুত ব্যাকটেরিয়া ছড়ায়। আর বর্ষায় ফাঙ্গাসের দিকে নজর রাখতে হবে। আর রাতের রুটিনের কথাও তো বলা হয়েছে গাইডে। হ্যাঁ, ককাটিলের রাতে 10 থেকে 12 ঘন্টার নিরবিচ্ছিন্ন ঘুম প্রয়োজন। রাতে খাঁচা ঢেকে দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ এতে তাদের নাইট ফ্রাইট কমে যায়। এই নাইট ফ্রাইট জিনিসটা আসলে কি? নাইট ফ্রাইট বা রাতের আতঙ্ক হলো ককাটিলদের একটা জন্মগত প্রবৃত্তি। বন্য পরিবেশে মানে অস্ট্রেলিয়ার খোলা প্রান্তরে তারা তো ঝাঁক বেঁধে ঘুমায়। হ্যাঁ, শুনেছি। রাতে অন্ধকারে যদি কোনো শিকারী প্রাণী আসে বা অদ্ভুত শব্দ হয়, তখন তারা কিছু না দেখেই দলের সাথে অন্ধের মতো উড়ে পালানোর চেষ্টা করে। ও, মানে এটা ওদের টিকে থাকার একটা কৌশল। ঠিক তাই, কিন্তু খাঁচার ভেতর হঠাৎ ভয় পেয়ে ওড়ার চেষ্টা করলে তারা ভুলে যায় যে তারা আবদ্ধ। এই আতঙ্কের মধ্যে শিকের সাথে ধাক্কা লেগে ডানা ভাঙতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। বাপরে! খাঁচা ঢেকে রাখলে কি এটা কমে? হ্যাঁ, কাপড় দিয়ে ঢেকে রাখলে তা বন্য পরিবেশের সূর্যাস্তের অনুভূতি দেয়। বাইরের হঠাৎ আলো বা নড়াচড়া চোখে পড়ে না বলে স্নায়ু শান্ত থাকে। হাজার হাজার বছরের বিবর্তনের স্মৃতি তাদের ডিএনএতে এখনও রয়ে গেছে। পরিষ্কারতার ক্ষেত্রেও তো একটা দারুণ রুটিন আছে। প্রতিদিন 5 মিনিট, সপ্তাহে 15 মিনিট আর মাসে 30 মিনিটের ডিপ ক্লিন রুটিন। হ্যাঁ, পরিষ্কার রাখাটা তো মাস্ট। আর সাধারণ ফিনাইল বা ব্লিচিং পাউডার ব্যবহার না করে F10SC বা ভিনেগার জলের মিশ্রণ ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু এগুলো তো পাখি আসার আগের প্রস্তুতি। প্রথম দিন পাখি আসলে কি হবে সেটাও একটা বড় প্রশ্ন। সেটাই সোর্সে বলছে, প্রথম দিন খাঁচায় হাত দেওয়াই যাবে না। এখন ধরুন কেউ এত সুন্দর খাঁচা বানালো আর পাখিটা প্রথম দিন এসে এক কোণে চুপচাপ বসে আছে, কোনো নড়াচড়া নেই, তখন তো মনে হতেই পারে পাখিটা অসুস্থ। এটা খুব স্বাভাবিক একটা রিয়াকশন মানুষের। কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি কাজ হলো কিছুই না করা। কিচ্ছুই না করা। একদম। এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। পাখির দিক থেকে ভাবুন, তার চেনা পৃথিবীটা হঠাৎ উধাও। অচেনা মানুষ, অচেনা গন্ধ, নতুন খাঁচা। হ্যাঁ, ওদের জন্য তো এটা বিশাল একটা শক। ঠিক। পরিবেশটাকে স্ক্যান করতে আর নিজেকে নিরাপদ ভাবতে তাদের 1 থেকে 3 দিন সময় লাগে। চুপচাপ বসে থাকাটা হলো শিকার হওয়া প্রাণীদের ভয় পাওয়ার একটা প্রাকৃতিক কৌশল, যাকে ফ্রিজ রেসপন্স বলে। ও, মানে ওরা ইচ্ছা করেই জমে থাকে। হ্যাঁ, এই সময় অতিরিক্ত আদর দেখাতে খাঁচায় হাত ঢোকালে তাদের মনে মানুষের প্রতি একটা স্থায়ী ভীতি তৈরি হয়ে যায়। তাদের শুধু একটু স্পেস দিতে হবে। আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করা যায়। একটা খাঁচা কোনোভাবেই একটা জেলখানা হতে পারে না। না, একদমই না। বরং সঠিক নিয়মে তৈরি করলে এটা পাখির জন্য একটা সুরক্ষিত আশ্রয় হয়ে উঠতে পারে। অনুভূমিক উড্ডয়নের জন্য সঠিক আকার, স্টেইনলেস স্টিল, প্রাকৃতিক ডাল, টেফলন গ্যাস থেকে দূরে থাকা, প্রতিটি বিষয়ের অত্যন্ত জরুরি। সঠিক প্রস্তুতি আর সচেতনতা থাকলে আগামী 15-20 বছর একটা পাখির সাথে চমৎকার সম্পর্ক গড়ে তোলা সম্ভব। একদম। আর আলোচনার একেবারে শেষে এসে একটা ভিন্ন ধরনের চিন্তার জায়গা তৈরি করা যেতে পারে শ্রোতাদের জন্য। সেটা কি রকম? আজকের আলোচনা থেকে পরিষ্কার যে সামান্য একটু গন্ধহীন গ্যাস, খাঁচার একটু ভুল আকৃতি বা মসৃণ প্লাস্টিকের টেক্সচার একটা পাখির উপর কতটা মারাত্মক প্রভাব ফেলে। হ্যাঁ, আমরা তো সেটাই দেখলাম এতক্ষণ। তাহলে একবার ভাবলে অবাক লাগে যে আমরা মানুষেরা প্রতিদিন যে কৃত্রিম, 4 দেয়ালে আবদ্ধ, এসির বাতাসে ঘেরা আর রাসায়নিকে ভরা পরিবেশে বাস করছি। বাবা, কথাটা তো মিথ্যে নয়। তা আমাদের নিজেদের অজান্তেই আমাদের মনস্তত্ত্ব আর স্বাস্থ্যের ওপর কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলছে। পাখির খাঁচার নিখুঁত পরিবেশ নিয়ে ভাবতে ভাবতে হয়তো নিজেদের তৈরি করা এই অদৃশ্য খাঁচা নিয়ে গভীরভাবে ভাবার সময়ও চলে এসেছে। সত্যি খুব গভীর একটা পয়েন্ট এটা। আজ এ পর্যন্তই। এই প্রশ্নটাই সবার ভাবনার জন্য রেখে গেলাম।